চালাকি করে গীতাকে সব সত্যিটা বুঝিয়ে বলে দিল পদ্ম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পদ্ম তো অনেক বড় বিপদে পড়েছে, কিন্তু সেটা তো আর গীতাকে জানাতে পারছে না। এর মধ্যেই গীতা রান্না করতে থাকে। তখনই চলে এসেছে ঠাম্মি আর বলে, কিরে কি করছিস বলতো? গীতা তখন বলে, এই তো ঠাম্মি রান্নাটা করছিলাম। ঠাম্মি তখন বলে, তাহলে আজকে কি রান্না হলো? গীতা বলে, আমার শ্বশুরমশাইয়ের মাথা তো খুব গরম থাকে, ওনার মাথা ঠান্ডা করার জন্যই আজকে বানালাম ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি। ঠাম্মি তখন বলে, সে তো বুঝলাম, সেগুলো তো নাকি রান্না হয়ে গেছে, এখন কি রান্না করছিস? গীতা তখন বলে, এখন তো আমি আপনার জন্য করছি। ঠাম্মি বলে, আমার জন্য রান্না? আসলে এই বাড়িতে আমার জন্য তো কেউ রান্না করে না, আমি নিজেরটা নিজেই করে নিই, আর আমি ওদের খাবার খাইও না। তখনই গীতা বলে, বাড়ির সিনিয়র মানুষদেরকে আর কোনো রকমভাবে অপমান করা হবে না, কোনো অন্যায় করা চলবে না, আমি এটা বলতে চাই। আর আমার খুব ইচ্ছা আপনার থেকে, আমার শাশুড়ি মায়ের থেকে সমস্ত কিছু শিখতে চাই, কারণ আমি যদি না শিখতে পারি তাহলে আমি জেনারেশনটাকে এগিয়ে নিয়ে যাব কি করে? ঠাম্মি তখন বলে, এই তো সত্যি তুই অনেক বড় মাপের মানুষ, আমি যেমন তোর আসল ভয়ঙ্কর রূপটাও দেখেছি, সেরকম তোর মাতৃসম রূপটাও দেখেছি, এই জন্যই তো আমার তোকে এত পছন্দ, বুঝতে পারলি? এরপরেই ঠাম্মিকে চেয়ারে বসিয়ে গীতা পুরো ব্যাপারটা বলতে শুরু করে আর বলে, ঠাম্মি বারবার মনে হচ্ছে পদ্ম কোনো ট্র্যাপে পড়ে গেছে, আদেও কি ওকে ছাড়াটা আমাদের ঠিক হলো? ঠাম্মি তখন বলে, কেন হঠাৎ করে এই কথা বলছিস কেন? গীতা বলে, বলছি তার কারণ আছে। কারণ আপনি বলুন না, অটো করে কি অত দূর পৌঁছানো যায়? এরপরে ঠাম্মি বলে, হয়তো ব্রেক জার্নি করে গেছে বা ট্রেনে করে গেছে। গীতা বলে, না 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 না, ব্যাপার তো কিছু একটা আছে যেটা আমি এখনো বুঝতে পারছি না, তবে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে যেভাবেই হোক এর সত্যিটা খুঁজে বার করার। ঠাম্মি তখন বলে, আচ্ছা তুই মাথাটাকে ঠান্ডা কর, দেখবি সব জানতে পারবি। গীতা তখন বলে, একবার বড়বাবুকে ফোন করে দেখি। এরপর গীতা বড়বাবুকে ফোন করে। বড়বাবু বলে, হ্যাঁ অগ্নিকন্যা বলুন। গীতা বলে, বড়বাবু পুরো ব্যাপারটা আমার কাছে কিন্তু অন্য রকমের লাগছে। আচ্ছা আপনি বলুন না, পদ্মর যাওয়ার কথা ছিল 6-7 ঘন্টা বাদে, ও 3 থেকে 4 ঘন্টা পরে পৌঁছে গেল কি করে? আর তখনই বড়বাবু বলে, কি বলছেন কি? আর তখন গীতা বলে, হ্যাঁ আমি ঠিক কথাই বলেছি, আমি ভুল কিছু বলিনি। আর এটা শোনার পরে পঙ্কজবাবু বলে, ঠিক আছে আমি দেখছি কতদূর কি করা যায়, পদ্ম কোনো বিপদে পড়লে ওকে বিপদ থেকে বার করার দায়িত্বই তো আমাদের, তাই না? অগ্নিকন্যা আপনি একদম ভাববেন না। এর মধ্যেই গীতা মনে মনে ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব খবরটা খুঁজে বার করতে হবে। অগ্নিজিৎ মুখার্জি কোর্টে না গিয়ে নিজের অফিসে বসে আছে। চলে গেছে গীতা আর বলে, কি ব্যাপার আজকে কালো কোটটা গায়ে দিচ্ছেন না কেন? আপনার তো ফোন আসছে কতগুলো, আপনি কোর্টে যাবেন না কেন? অনেক কেস তো পেন্ডিং হয়ে রয়েছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কোর্টে যাব কি যাব না, আমি কি সেটা তোমার থেকে শিখব? আর তখন গীতা বলে, দেখুন আপনি শুধু শুধু রাগ করছেন, আমি যেটা বলতে চাইছি সেটা খুবই একটা সিম্পল কথা, আপনি যাবেন না কেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, যাওয়ার মতন অবস্থা রেখেছো? মান সম্মান সব কিছু শেষ হয়ে গেছে, কিছুই আর অবশিষ্ট নেই, আমি তোমার কাছে হেরে গেছি। গীতা বলে, তাতে কি হয়েছে? আপনি হেরে গেছেন, কি হয়েছে বলুন? কিছুই তো হয়নি, বরং সত্যের জয় হয়েছে। এরপর থেকে দেখবেন আপনি নিজেই সত্যের জন্য লড়াই করতে শিখেছেন। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করে বসে আছি। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি ফোনে কথা বলতে থাকে। ফোন এসেছে, ফোন করেছে বিলাসবাবু আর বলে, আমার বাড়িতে একটা ঝামেলা চলছে, আমি আপনাকে দিয়ে আর কেস লড়াতে চাই না, আর এবারে আমার কেসটা লড়বে স্বয়ং গীতা। আর এটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি বলে, কি বলছেন কি? আমি তো এতদিন আপনার বাড়ির সমস্ত কাজ করে এসেছি, আর এখন হুট করে ডিসিশন চেঞ্জ করে ফেললেন? নিন নিন গীতার সাথে কথা বলুন। এরপর গীতার সাথে কথা বলে আর বলে, দেখুন আপনি 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 আমার বাড়ির কেসটা লড়ে দিন, তাহলে অনেক সুবিধা হবে, আপনি যত টাকা চাইবেন আমি তত টাকাই আপনাকে দেব। গীতা তখন বলে, না না আপনি এরকমটা বলবেন না, আমার শ্বশুরমশাই আপনাদের বাড়ির এতগুলো কেস লড়েছে, আমার শ্বশুরমশাইকে এই দায়িত্বটা দিন, উনি খুব ভালোভাবেই পালন করবে, প্লিজ আমার কথাটা শুনুন। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই শোনো, এরপর বাকিটা ওনার ফোনে তুমি কথা বলে নেবে, আমার ফোন থেকে না। আর একটা কথা, তুমি এখন আমার কেসগুলো সব লড়তে শুরু করবে, তাই তো? গীতা বলে, আমি আমার কেস লড়বো, আপনি আপনার কেসই লড়বেন, তবে আপনাকে লড়তে হবে, এইভাবে বাড়িতে বসতে পারবেন না আপনি। এর মধ্যে ঠাম্মি চলে এসেছে আর বলে, কি রে
তুই ওকে ওইভাবে কথা শোনাচ্ছিস কেন বড় খোকা? অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি আপনার থেকে কোনো কথা জানতে চাই না, আমি কোর্টে যাব না। গীতা বলে, প্লিজ বাবা, আপনি বোঝার চেষ্টা করুন, আপনি না গেলে অনেক মানুষের অনেক অসুবিধা হবে। আমি বলছি আপনাকে যেতেই হবে, আপনি যান, আর এই কালো কোটটার অসম্মান করবেন না। আমি এটা আপনাকে পরিয়ে দিই। এই বলেই গীতা অগ্নিজিৎ মুখার্জিকে কালো কোটটা পরিয়ে দেয়। তার মধ্যেই ফোন করেছে ভজন আর বলে, অগ্নিজিৎ মুখার্জি। আর তখনই অগ্নিজিৎ বলে, তোমার সাহস তো কম না ভজন, তুমি আমাকে আর নাম ধরে রাখছো? তোমার সাহস দেখে তো আমি পুরোই অবাক হয়ে যাচ্ছি। আর ভজন তখন বলে, আমি এবারে একটা কথা জানাতে ফোন করেছি, এখন আমি আর আপনার জুনিয়র নেই। আর একটা কথা জেনে রাখুন, কৃপানের কেসটা এখন আমি নিয়েছি, আমি লড়াই করব, আমি জিতব। অগ্নিজিৎ মুখার্জি বলে, তাই নাকি? আমিও দেখতে চাই যে তুমি কতদূর কি করতে পারো। পুরনো দিনের কথা সব ভুলে গেছো তাই না ভজন? ভজন তখন বলে, না অগ্নিজিৎ মুখার্জি, আমি পুরনো দিনের কোনো কথাই ভুলিনি, তবে লড়াইটা যেহেতু আমার, তো আমাকে সেই লড়াই চালিয়ে যেতেই হবে। এবারে আমি কৃপানকে ন্যায় বিচার পাইয়ে দেবই দেব। ফোনটা কেটে দেয়। তখনই গীতা বলে, কি হয়েছে বাবা? অগ্নিজিৎ মুখার্জি বলে, ভজন কৃপানের কেসটা লড়ছে। আর এটা শোনার পরেই পুরোপুরি রেগে যায় গীতা আর বলে, আমি তো ছাড়বো না, ও যখনই কেস লড়ুক না কেন, অপোনেন্ট হিসেবে আমাকেই পাবে, অন্য কাউকে নয়। ঠাম্মি তখন বলে, ভজনটা যে এরকম করবে এটা তো ভাবাই যায় না, কি সাংঘাতিক ছেলে, ভাবতেই কেমন যেন অবাক লাগছে। গীতা তখন বলে, আসলে ঠাম্মি, টাকার জন্য আজকাল সবাই বিক্রি হয়ে যায়, সে কথাটা তো একদমই সত্যি তাই না? ঠাম্মি তখন বলে, সেটাই তো দেখছি, এই রকম ভাবে মানে চালাকি করে সরে গেল, ভাবতেই কেমন যেন অবাক লাগে। পদ্ম মনে মনে ভাবে, আমি কি করে এখন উকিল দিদিকে সবটা জানাবো? উকিল দিদিকে জানানোটা খুবই দরকার ছিল, একবার যদি উকিল দিদিকে সবটা জানতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এর মধ্যেই গীতা ভাবে, একবার পদ্মকে ফোন করে দেখি তো কি বলে, শোনাটা খুবই দরকার। তার জন্য পদ্মকে ফোন করছে গীতা। আর তখনই গীতার ফোন নাম্বার দেখে চিনতে পেরে যায়। ভজন বলে, শোন, চালাকি করার চেষ্টা করলে কিন্তু তুই কিন্তু বেঁচে থাকবি না, আর তাই বলছি একদম সিম্পল কথা বলে ছেড়ে দিবি, ওর যদি কোনো সন্দেহ হয়েছে তাহলে তোকে আমি ছাড়বো না। এরপর গীতা বলে, এই যে পদ্ম, তুই ফোনটা ধরেছিস তার জন্য আমি খুব খুশি। তুই আমাকে একটা কথা বলতো, তুই ঠিক আছিস তো? তোর কোনো বিপদ হয়নি তো? কিরে চুপ করে আছিস কেন, বল। আমি তোর বিয়েতে যাব, 3 দিন পরে তোর বিয়ে, আমি যাব। আর তারপরে গীতার কথা শুনে পদ্ম বলে, না তুমি আসবে না, তুমি কোনোভাবেই আমার বিয়েতে আসবে না, আমি চাই না তুমি আসো। পদ্মর এই কথাটা শুনে গীতা বুঝতে পারে পদ্ম আবারও কোনো বড়সড় ট্র্যাপে পড়েছে, তাই আমাকে এইভাবে হিন্টস দিচ্ছে, এছাড়া আর কিচ্ছু না। ভজন বুঝতে পারিনি, কিন্তু পদ্ম গীতাকে অলরেডি বুঝিয়ে বলে দিয়েছে। আর গীতা বুঝতে পেরে যায় যে পদ্মর বিপদের সম্ভাবনা আছে, তাই গীতা পদ্মকে বাঁচাতে আবারও ছুটছে।